আজকের নোটবুক চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শুনতে থাকুন রুদ্রাংশু সূর্য রায়ের কাহিনী সে ছিল এক অপরিচিতা। সবকিছু ছেড়ে নতুন করে আবার গড়ে তোলা দীপ্তমানের কাছে সহজ ছিল না। দীপ্তমানের জন্য শুধু দীপ্তমানই ছিল, ছিল হাজারটা সমস্যা, তবু ভরসা ছিল সে আছে তার নিজের জন্যে। জানি না কার নজর লেগেছিল তাদের ভালোবাসায়, কখনো পরিবার, কখনো সমাজ। এক দীর্ঘ লড়াইয়ের পরে আজ দীপ্তমান একা। সাল 1990। দীপ্তমান তখন ফরেস্ট অফিসার, আর শোভনা তখন কলেজে প্রথম বর্ষের ছাত্রী। কলকাতার বাগবাজারে ওর বেড়ে ওঠা, আর দীপ্তমানের বেড়ে ওঠা 24 পরগনার খড়দহে। দীপ্তমানের বড় পিসিমা শোভনাকে প্রথম দেখেন তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে। ওকে দেখে পছন্দ হলে পিসিমা সরাসরি ওর বাবা মায়ের কাছে তাদের বিয়ের প্রস্তাব দেন। ওরাও রাজি হয়ে যান। তারপর ঠিক হয় একদিন ওদের বাড়িতে ওকে দেখতে যাবে। প্রথমে নানা করলেও শ্রবণাকে সামনে থেকে দেখে ভালো লেগে যায়। কথা এগোতে থাকে। হঠাৎই বাঁধা হয়ে দাঁড়ালো বর্ণপ্রথা। ওরা নিচু জাতের ছিলেন বলে দীপ্তমানের বাবা বা পিসিমারা সিদ্ধান্ত নিলেন তারা বিয়ে দেবেন না। বাড়ির লোকেদের অনেক বোঝানোর পরেও তারা কিছুতেই রাজি হলেন না। শ্রবণার বাবা বলেছিলেন দীপ্তমানের বাবা আর পিসি তাদের অপমান করেছেন। অনেক হাত পা ধরেও কিছুতেও ওদের রাজি করাতেই পারছিলেন না। অবশেষে দীপ্তমান সিদ্ধান্ত নিল আর চটজলদি একদিন একটা কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। কনে পক্ষের শ্রবণার সবচেয়ে কাছের বান্ধবী অনামিশা, আর বর পক্ষে দীপ্তমানের দিদি ও জামাইবাবু। বিয়ের পরের দিন তারা একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছিল তাদের বাড়িতে। তবে দিদি জামাইবাবু ছাড়া আর দুজনের পরিবারে তেমন কেউ অংশগ্রহণ করেননি। এসেছিলেন দিদিদের পড়শি আর তাদের দুজনের বন্ধুরা। বিয়ের ওই অনুষ্ঠানে অনেক উপহার পেয়েছিল তারা। অনুষ্ঠানের দিন রাত তখন 3টে। তাদের ফুলসজ্জার নিয়ম কানুন চলছে। হঠাৎই যেন মনে হলো পরিচিতদের উপস্থিতির মধ্যেও কোনো অপরিচিতের উপস্থিতি। রাতটা ভালোই ভালোই কাটল। ভোর হলো দিদির বাড়ির টেলিফোনে। দীপ্তমানের মা দিদিকে ফোন করে জানিয়েছেন তাকে শ্রীবাস নস্কর বাবু একবার ফোন করতে বলেছেন। দিদির কথা শুনে টেলিফোন করা হলো শ্রীবাস বাবুকে। বিবাহের অনেক শুভেচ্ছা দীপ্তমান। হ্যাঁ, ধন্যবাদ স্যার। দীপ্তমান, সুন্দরবনের উপকূলের কাছে কয়েকটা গ্রামে আজকাল বাঘের বড়ই উপদ্রব বেড়েছে। সঙ্গে তো কাঠছুরি আছেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তুমি ওখানে কদিন দায়িত্বে থাকো। আচ্ছা স্যার। দীপ্তমান টেলিফোন রেখে দিল। সঙ্গে সঙ্গে আবার ফোন বেজে উঠল। জনাব, একা থাকতে তোমার কষ্ট হবে জানি। নতুন বিয়ে, নতুন সংসার। তুমি স্ত্রী সহ চট করে চলে এসো। কোনো সমস্যা হবে না ওখানে। কটেজে সর্দার থাকবেন, চিন্তার কিচ্ছু নেই। দীপ্তমান শোভনাকে নিয়ে সেদিন দুপুরেই রওনা দিল সুন্দরবনের উদ্দেশ্যে। হাজারো পথের বাঁক, হাজারো ক্ষেত জঙ্গল পেরিয়ে তারা পৌঁছল সুন্দরবনের উপকূলবর্তী গ্রাম রোহিণী। সেখানে এক ব্রিটিশদের ছেড়ে যাওয়া কুঠি বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হলো। সর্দার এলো আর তার স্ত্রী, সঙ্গে দুটো ফুটফুটে বাচ্চা মেয়ে। সর্দার তাদের থাকার ঘর দেখাতে থাকলো, আর তার স্ত্রী রান্নাঘরে এসে রাতের খাবার তৈরির তোড়জোড় শুরু করল। তাদের গ্রামে পৌঁছতেই সন্ধে হয়ে গিয়েছিল। সর্দারের মেয়ে দুটি খড়ি মাটি দিয়ে মাটিতে আঁকি বুকি কাটছিল, কিন্তু মুখে কোনো শব্দ নেই।
সর্দারকে ওদের এই নিস্তব্ধতার কথা জিজ্ঞেস করতেই সর্দার চোখের জল মুছতে মুছতে জানালো ওরা দুজনেই বোবা, ঈশ্বর ওদের মুখ করে পাঠিয়েছেন। তবে ওরা ছবি আঁকে, নাচে, খেলা করে আর খিলখিল করে হাসে। লেখাপড়ার তেমন বালাই নেই। সর্দারকে বলা হলো তারা কিন্তু রাতে এখানেই খাওয়া দাওয়া করে যাবে রোজই। সর্দার প্রথমে রাজি না হলেও সম্মতি জানায়। গরিব মানুষে মাসে যা রোজগার তাতে একবেলা হয়তো না খেয়েই কাটিয়ে দেয়। সর্দার বলল, বাবু আমরা কিন্তু রাতে থাকবো না। শ্রবণা জিজ্ঞেস করল, কেন কেন থাকবেন না? গায়ে চোর ডাকাতের উপদ্রব, বাড়ি ফাঁকা থাকলেই বিপদ। গ্রাম্য অঞ্চল, সেখানে বৈদ্যুতিক পরিষেবা তখনও সেভাবে পৌঁছয়নি। মাঝরাতে প্রচণ্ড বৃষ্টি নেমে এলো। হঠাৎই একটা আওয়াজে শ্রবণার ঘুম ভেঙে গেল। শ্রবণা টেবিল ল্যাম্পের আলোটা সামান্য বাড়ি দিয়ে ল্যাম্পটা হাতে নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে পেছনে ঘুরেই দেখল একটা কালো ছায়া বাথরুমের কোনায় বসে আছে। শ্রবণা ভীষণ ভয় পেয়ে গেল। হাত ফসকে টেবিল ল্যাম্প পড়ে টুকরো টুকরো হয়ে গেল। কোনো রকমে বাথরুমের ছিটকিনিটা খুলে বাইরে বেরিয়ে এসে দিক শূন্য হতে দৌড়তে আরম্ভ করলো শ্রবণা। কালো ছায়াটিও ওর পিছন পিছন দৌড়তে লাগলো। শ্রবণা চিৎকার করতে থাকলেও কেউ তার আর্ত চিৎকারে সাড়া দিল না। পরদিন সকালে শ্রবণাকে ঘুম থেকে ডাকতেই সে চমকে উঠল। আরে কি হলো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, মানে এত খারাপ একটা স্বপ্ন দেখছিলাম যে তোমার ডাকেও ভয় পেয়ে গেছি। সে না হয় বুঝলাম, এই নাও চাটা ধরো। চায় এক চুমুক দিতে না দিতেই দীপ্তমান জানায় সর্দারদের বউয়ের পা ভেঙে গেছে। কাল বাড়ি ফেরার পথে, এখন হাঁটা চলা সব বন্ধ। আজ সকালে সর্দার বলল ওকে বলে দেওয়া হয়েছে একটা অন্য কাজের লোক খুঁজে দিতে। ও বলেছে আজই গায়ের কাউকে ধরে আনবে। না পেলেও সমস্যা নেই, আমি করে নেব। ওকে বলে দিয়েছি অন্য একটা কাজের লোক খুঁজে দিতে। ও বলল আজই গায়ের কাউকে ধরে আনবে। ভাবছি একটু পোস্টমাস্টারের ঘরে যাব, কয়েকটা টেলিফোন করার আছে। বৈদ্যুতিক যোগাযোগ তো ওখানেই যা একটু আছে। তারপর আবার গ্রাম চত্বরটাও ঘুরে দেখতে হবে, জিজ্ঞাসাবাদ ইত্যাদি ইত্যাদি। বাবু আসলুম। হ্যাঁ এসো। বাইরে একটা কাজের মেয়ে এনেছি, নাম মালিহা। ভালো মেয়ে, বড় অসহায়। মা বাপ বনে যেত মধু ওগলা জোগাড় করি, বাজারে ব্যস্ত। একদিন বাঘের মুখে পড়ে মরল দুজনে। আর ওই বাড়ি কাশবনের ধারি ঝুপড়িতে। ছেলে চোকরাদের দেখে ভয় বেচারির জীবন অতিষ্ঠ। একই মায়া মানুষ কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। আচ্ছা শোনো, তুমি কিন্তু এখানেই খাবে, থাকবে, কাজকর্ম করবে। তোমার বৌদিমণির ভালো লাগবে, কেমন? মালিহাকে ঘরে আনা হলো। মালিহা অপূর্ব সুন্দরী, গায়ের রং ফর্সা, টিকালো নাক, কাজল চোখ দুটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। মালিহার সঙ্গে শ্রবণা কথা বলতে শুরু করলো। ওরা দুজনে কথা বললেও মালিহার চোখ দীপ্তমানের দিকে। দীপ্তমান কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। তারপর শ্রবণা বলল দীপ্তমান বেরিয়ে গেলে ও দরজা দিয়ে দেবে। দীপ্তমান মুচকি হেসে বেরিয়ে যাচ্ছিল। অফিসার বাবু, জল খাবার খাবেন না? দীপ্তমান জানায় আজ সকালে জল খাবার তৈরি হয়নি, তাই সে একেবারে দুপুরে ফিরে খাবে। আমি আপনাদের জন্য কিছু খাবার করিয়ে এনেছি ঘর থেকে, যদি খান। খাবো বই কি, কিন্তু এত সবের কি দরকার ছিল বোন? দরকার ছিল আপা, আপনারা না খেয়ে থাকলে গায়ের অপমান হবে। মালিহার তৈরি করা ডাল রুটি খেল। দীপ্তমান বেরিয়ে গেল কাজে। মালিহা তারপর থেকে কুঠিরেই থাকা শুরু করলো। মালিহা আর শ্রবণা ধীরে ধীরে খুব ভালো বন্ধু হয়ে উঠল। শ্রবণা খুব ভালো কবিতা লিখত আর মালিহাকে শোনাতো।
মালিহা সব রান্নাবান্না করতো আর ঘরের কাজ করত। শ্রবণাও তাকে সাহায্য করত। একদিন শ্রবণা তার বাবা মায়ের কথা মনে করে ভীষণ কাঁদছিল। তখন মালিহা জানায় গ্রামের নদীর ওপারে একটা পুরনো মসজিদ আছে, সেখানে গিয়ে দোয়া করলে মনে শান্তি আসে। দোয়া কবুল হলে তার বাবা মা সব পরিবারে চলে আসবে এখানেই। তাই চল তাহলে, কবে যাবি? কাল সন্ধ্যের পর যাব। আসলে আমরা মেয়েরা তো দিনের মসজিদে যাই না, তাই। কিন্তু ও তো কাল শহরে যাবে। অফিসার বাবু না গেলেও আমি তো আছি, আর এ ব্যাপারে ওনাকে কিছু বলো না। পুরুষ মানুষ এত কিছু বুঝবে না। মেয়েদের কষ্ট ওরা কবে বুঝলো বলো? পরদিন দুপুরে দীপ্তমান শহরের উদ্দেশ্যে রওনা হলো। সন্ধে গড়াতেই শ্রবণা ও মালিহা নদীর ঘাটে এসে উপস্থিত হলো। নদীর ঘাটে কেউ কোথাও নেই। একটা নৌকো ঘাটের কাছে বাঁধা। মালিহা নৌকোয় চড়ে বসলো। শ্রবণা জিজ্ঞেস করল, তুমি নৌকাও চালাতে পারো? মালিহা জানায় সে গ্রামের মেয়ে, এই বিদ্যে তার জানা। দুজনে এখন নৌকোয়। তাদের মাঝখানে জ্বলছে একটা হ্যারিকেন। চারপাশে বন, জঙ্গল, ঝিঁঝি পোকার ডাল। হুতুম পেঁচাটা গাছের ডালে বসে অন্ধকারে যাত্রীদের দেখছে। এত ঘন জঙ্গলে তোমার একা আসতে ভয় করে না? ভয় তো কবেই মারা গেছে। সেই ছোট্টবেলা থেকে ডিঙি অনেক চড়েছি, ও এখন আর ভয় নেই। মালিহা আর শ্রবণা এসে পৌঁছয় একটা নির্জন ভগ্নপ্রায় মসজিদের সামনে। মালিহা নৌকোটাকে বেঁধে শ্রবণার হাতে ধরে সিঁড়ি পার করে এসে দাঁড়ায় মসজিদের সামনে। শ্রবণা জিজ্ঞেস করে, এখানে কেউ আসে না? মালিহা জানায়, আসে তো। জিন, খাবিশ, মারিদরা আসে তার মালিকের কাছে। এই কথা বলে মালিহা জোরে জোরে হাসতে শুরু করে। তার হাসির আওয়াজ প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। শ্রবণা কিছুটা অবাক হয়ে যায়। চলো এবার দোয়া করবে তো? আমি তো সব মজা করে বললাম, আর তুমিও ভয় পেয়ে গেলে। শ্রবণাকে আলিহা মসজিদের ভেতর দিকে নিয়ে যাচ্ছিল। চারদিকে বাদর উঠছে, অসংখ্য গাছের শিকড় বেরিয়ে আছে। ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত এক পচা দুর্গন্ধ। হ্যারিকেনের আলোটাও অন্ধকারের ঝাপসা হয়ে এলো। এ মুহূর্তে একটা পাথরের ধাক্কা খেয়ে শ্রবণা পড়ে গেল। একটা দেওয়ালে ধাক্কা খেয়ে শ্রবণার মাথা ফেটে গিয়েছিল। মালিয়া হ্যারিকেনে রেখে শ্রবণাকে টেনে তোলে। শ্রবণার মাথা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। শ্রবণা অচেতন হয়ে পড়ল। শ্রবণার যখন চেতনা ফিরল, সে কুঠি বাড়ির বিছানায়। সামনে তার স্বামী বসে আছে। শ্রবণা কিছু বলার আগেই দীপ্তমান বলল, তুমি আজ পুরো 2 দিন পর চোখ মেললে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ধন্যবাদ মালিহা, তুমি না থাকলে কি যে হতো। শ্রবণা জিজ্ঞেস করল, ওকে কেন ধন্যবাদ দিচ্ছ? তুমি পিছলে পড়ে গিয়েছিলে, ও তো তোমার সেবা শুশ্রূষা করেছে, আর আজ তুমি চোখ খুললে। শ্রবণা কিছুটা অবাক হলেও দীপ্তমান রাতের কথা আড়াল করেই রাখল। সন্ধ্যায় শ্রবণা মালিহার কাছে সেদিন রাতের ঘটনা জানতে চায়। মালিহা জানায় শ্রবণার পড়ে গিয়ে মাথা ফেটে যায়। শ্রবণা মালিহাকে অন্ধের মতো বিশ্বাস করে নেয়। রাতে শ্রবণার মাথায় দীপ্তমান হাত বুলিয়ে দিচ্ছিল। হঠাৎ দীপ্তমানের মনে হলো কেউ তাদের দেখছে। দীপ্তমান ভাবল তার মনের ভুল। যখন গভীর রাত, শ্রবণা অনুভব করল কেউ তার সারা শরীরে বিশেষভাবে স্পর্শ করছে। প্রথমটায় সে ভাবল দীপ্তমান, তাই সে কোনো রকম বাধা দিল না।
একটু পরে ধীরে ধীরে চোখ খুলে দেখল দীপ্তমান তার পাশেই ঘুমিয়ে আছে। তাহলে কার সঙ্গে সে সম্ভব করছে? সামনের দিকে তাকিয়ে যা দেখল তাতে শ্রবণা স্তম্ভিত হয়ে গেল। লম্বা কান, এক দীর্ঘ শরীর, বিভৎস লম্বা জিভ, রক্তবর্ণ বিস্ফারিত চোখ। শ্রবণা চিৎকার করতে চাইলেও তার মুখ থেকে একটা শব্দ বের হতে পারছিল না। পরদিন সকাল থেকে আর চোখ খুলল না শ্রবণা, শুধু শরীরে শ্বাস প্রশ্বাসটুকু চলছে। দীপ্তমান সিদ্ধান্ত নিল সে শ্রবণাকে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবে। সব প্রস্তুতি সে নিল, কিন্তু বিগড়ে গেল পরিস্থিতি। হঠাৎই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। নদীর উত্তাল পরিস্থিতি, আর এমন অবস্থায় কোনো নৌকো পারাপার করতে রাজি হলো না। শেষে ডাক পড়ল গ্রামের এক কবিরাজের। কবিরাজ শ্রবণাকে কিছু ভেষজ ওষুধ দিলেও তাতে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না শ্রবণার। দিন দিন শ্রবণার পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। ভেঙে পড়েছিল দীপ্তমান। এক সন্ধ্যায় কবিরাজ একজন হাকিমকে সঙ্গে করে নিয়ে উপস্থিত হলো শ্রবণার কাছে। হাকিম শ্রবণার হাতটা ধরেই বলে দিলেন, ওর ওপর মারিদ চালনা হয়েছে। দীপ্তমান এসব বিশ্বাস না করলেও শ্রবণাকে সুস্থ করে তোলার জন্য সে সব রকম চেষ্টা করতে রাজি হলো। মারিদ? সেটা কি? মারিদ হলো জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রজাতি। ইসলাম পূর্ববর্তী সময়কাল থেকেই আরবের বিভিন্ন লোক কথায় এর অস্তিত্বের কথা জানা যায়। আরবি ভাষায় বা আরবি ভাষায় মারিদ শব্দের অর্থ হলো দানব। সুবিশাল আকৃতি ও শক্তিমত্তার জন্য তাদেরকে এই নামে ডাকা হয়। তারা নিজেদের খেয়াল খুশি মতো সব কিছু করে থাকে। তবে এরা প্রচণ্ড শক্তিশালী ও বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও এদেরকে বশ করার মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া যায়। এই মারিদ জিনরা মারাত্মক একটি রূপ ধারণ করতে পারে। এরা হচ্ছে শয়তানের অনুসারী। হ্যাঁ, এরা শয়তানের অনুসারী হয়ে থাকে। এর থেকে নিস্তার পাওয়াও অসম্ভব। একমাত্র যে মারিদকে চালনা করেছে সেই পারে শ্রবণাকে বাঁচাতে। দীপ্তমান মনে করে নেয় এই কীর্তি তার মা অথবা পরিবারের কারণ তারা শ্রবণাকে মেনে নেয়নি। ওকে যে করে হোক আবার আগের মতো সুস্থ করে দিন। এই কথা ভেবে দীপ্তমান কান্নায় ভেঙে পড়ে। একটাই উপায় আছে, একটাই। মারিদকে চালনা করা হয়েছে, তাই শ্রবণাকে বাঁচাতে ওকে পুরনো মসজিদে নিয়ে যেতে হবে। আজ দিন ও রাতের মধ্যবর্তী সময়। দীপ্তমান হাকিমের কথা মতোই সব ব্যবস্থা করা শুরু করলো। হাকিম জানালো সে মসজিদের ঘাটেই অপেক্ষা করবে। সর্দার মালিহা আর দীপ্তমান নৌকো করে শ্রবণাকে আনবে। 7 দিন নিরন্তর বৃষ্টিতে গ্রামবাসীরা বিপর্যস্ত। ঘণ্টাখানেক পর দীপ্তমান সব গুছিয়ে নিচ্ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল শ্রবণাকে নিয়ে এসে এই গ্রাম ছেড়ে চলে যাবে। শ্রবণার মুখের দিকে তাকিয়ে দীপ্তমান কান্নায় ভেঙে পড়ল। তাদের পুরনো সব স্মৃতির কথা দীপ্তমানের মনে পড়ছিল। ইতিমধ্যে মালিহাও ঘরে উপস্থিত হলো। সে দীপ্তমানকে সান্ত্বনা দিতে দিতে হঠাৎই দীপ্তমানকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। দীপ্তমানের বুকে মালিহা তার উষ্ণ শ্বাস ফেলছিল। শ্রবণাকে আর ভালোবেসে কি হবে বলো? ও তো মরেই যাবে। আমাকে দেখো, আমি কত সুন্দর, তোমাকে কত ভালোবাসি। তোমাকে আমি এভাবেই সারা জীবন চাই। তোমার গায়ের গন্ধ, তোমার চাহনি, তোমার হাসি আমায় আকৃষ্ট করে দীপ্তমান। তুমি আমার হয়ে যাও না, স্বর্গ সুখ পাবে। জানো, তুমি যখনই শ্রবণার কাছাকাছি যেতে, ওর হাত ধরতে, ওকে আদর করতে, আমার তখন ভীষণ রাগ হতো।
তাই সিদ্ধান্ত নিলাম শ্রবণাকে সরিয়ে দিই আমাদের মধ্যে থেকে। আমি চাইলে ওকে বিষ খাইয়ে বা কুচি কুচি করে কেটে মারতেই পারতাম, কিন্তু তাতে তো তোমার চাকরির সমস্যা হতো অবিচার বাবু। তাই একটা নতুন ফোন দিয়ে আটলাম। পুরনো মসজিদ যেখানে এখন আমাদের মহাশক্তিমান ইবলিশের বাস, সেখানে শ্রবণাকে নিয়ে গিয়ে ওর রক্ত দিয়ে মারিদকে আহ্বান করে জুড়ে দিলাম দুজনের আত্মাকে। এবার তুমি শুধু আমার। ওকে ছেড়ে দাও, তুমি যা চাইবে সব হবে, ওকে ছেড়ে দাও। তাহলে আজ রাতেই আমায় বিয়ে করো, আমি ওকে ছেড়ে দেব। হঠাৎই কয়েক ফোঁটা জলের ছিটে এসে লাগলো মালিহার গায়ে। মালিহার ছিটকে সোজা ঘরের দেওয়ালে চড়ে বসল। জলটি ছিল জমজমের কূপের জল, যা অতি পবিত্র বলে মনে করা হয়। পরিবর্তন হতে থাকলো মালিহার রূপ। লম্বা বেনি, তীক্ষ্ণ ধারালো নখ, আগুনের লেলিহান শিকার মতো জ্বলন্ত চোখ, ব্যাঙের চামড়ার মতো তার শরীরের চামড়া অসংখ্য গুটিতে ভরা, সিংহের মতো ধারালো দাঁত। পা দুটো উল্টে গেল। আমি জানতাম না ও মালিয়া নয়। গতকাল মাঝরাত্রে যখন আপনাদের ঘুম ভেঙেছিলেন তখন ও ডিঙি বেয়ে পুরনো মসজিদের দিকে গিয়েছিল। শুধু শুধু তাই নয়, আমি ওর পিছু করি, তারপর দেখলাম মসজিদের দরজা খুলে গেল আর ও ডাইনি রূপ নিয়ে ভেতরে ঢুকে গেল, আর দরজাটা বন্ধ হয়ে গেল। তখনই বুঝেছি গন্ডগোল আছে। আমি আজ সকালে হাকিম সাহেবকে সব বলেছি, আর তারপর মালিহা বিকট স্বরে চিৎকার করে উঠল, দীপ্তমান আমার, আর আমি ওকে নিয়ে তারপরেই যাব। তোরা কেউ আমার কিচ্ছু করতে পারবি না। তুমি ওকে ছেড়ে দাও মালিহা, তুমি ওকে ছেড়ে দাও। আমাকে বিয়ে কর তাহলে। সেটা সম্ভব নয় মালিহা, আমি শুধু শ্রবণাকেই ভালোবাসি। তাই বেশ, আরো ভালোবাস দেখি। তোরা একসঙ্গে কি করে থাকিস? একটা ধারালো ছুরি বের করে মালিহা বলল, এই ছুরিতে চলবে। সেও মরে যাবে আর শ্রবণাও শেষ। সর্দার বলে উঠল, তবে রে ডাইনি। একজনের হাত থেকে মশলা নিয়ে মালিহাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করল। মালিহা সর্দারের মাথাটাকে ধরে টেনে ছিঁড়ে ফেলল। রক্ত ছিটকে বেরিয়ে ঘরের মেঝে থেকে দেওয়াল ভরে উঠল। গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। মালিহা শেষবারের মতো জিজ্ঞেস করলো দীপ্তমান তাকে বিয়ে করবে কিনা। না। মালিহা ছুরি দিয়ে একটানে নিজের গলা কেটে ফেলল। গল গল করে গলা থেকে রক্ত ঝরছে, আর মালিহা বলছে, আজ আমি শ্রবণাকে নিয়ে গেলাম দীপ্তমান, তোমার ভালোবাসা হেরে গেল আমার সামনে। আমি জয়ী। বলে হা হা করে হাসতে হাসতে ঝপ করে মাটিতে পড়ে গেল। শ্রবণাও শেষ নিঃশ্বাস ত্যাগ করল। দীপ্তমান মাটিতে বসে পড়ল। শরীরের মৃত্যু হয়, আত্মার নয়। এ শরীরটা মালিহার হলেও আত্মাটা অন্য কারোরই ছিল। কোনো এক শক্তিশালী অতৃপ্ত আত্মা। দীপ্তমান আবার খুঁজে নেবে অন্য কোনো জন্মে, অন্য রূপে শ্রবণা আবার ফিরবে দীপ্তমানের ভালোবাসার টানে। এতক্ষণ আপনারা শুনছিলেন রুদ্রাংশ সূর্য রায়ের কাহিনী সে ছিল এক অপরিচিতা, প্রেজেন্টেড বাই নরকের নোটবুক। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেক সপ্তাহে এরকম নতুন নতুন গল্প আসতেই থাকবে, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ফিরছি পরের সপ্তাহে নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন নরকের নোটবুক।